মিনিটসের পরে কেটে যাবে। হ্যাঁ, আবার আবার দেব, সমস্যা নেই। আচ্ছা, আমি লাইভটা দিচ্ছি তো এখানে। দেন। It's now live. আজম ভাই, Yeah. আজম, আপনাকে অনেকদিন পরে দেখলাম। কেমন আছেন? ভালো আছি মোটামুটি। আপনারাও কেমন চলছে? প্রদীপ কুমার রয় কেমন? ইটস ওকে, ফাইন নাও। প্রিয় বাংলাদেশ, হ্যাঁ, তোমাকেই বলছি, তোমার কোলে জন্ম নেওয়া শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রি, পিএইচডি ডিগ্রি অর্জনকারী সন্তানেরা তোমাকে নিয়ে ভাবছে কি করে তুমি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারো অনন্তকাল। তোমাকে নিয়ে ভাবতে গিয়ে তোমার কোলেই জন্ম নিয়েছে পিএইচডি ক্লাব অফ বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। আমরা সবাই গর্বিত তোমার কোলে জন্ম নিতে পেরে। পিএইচডি ডিগ্রি অর্জনকারী সকল বাংলাদেশি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থানরত সবাইকে পিএইচডি ক্লাব অফ বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় পিএইচডি ক্লাব অফ বাংলাদেশ, রোল অফ বাংলাদেশি সায়েন্টিস্ট ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক ইন বাংলাদেশ। আলোচনায় অংশগ্রহণকারী অতিথিবৃন্দের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। আমরা জানি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম বাংলা ও বাঙালির ইতিহাসের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের অতিথি প্রফেসর মোহাম্মদ আসবুল হোসেন ভুইয়া, ডিপার্টমেন্ট অফ বটানি, ইউনিভার্সিটি অফ ঢাকা। কৃষি বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী রাখতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। কৃষির এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমাদের আজকের অতিথি প্রফেসর মোহাম্মদ বদরুজ্জামান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশ। পিএইচডি ক্লাব অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের দুজনকেই স্বাগতম আলোচনায় অতিথি হওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আসলে বর্তমান প্রেক্ষাপটে যে কোভিড-19 বিশ্ব প্যান্ডেমিক হিসাবে দেখা দিয়েছে, বাংলাদেশের ব্যতিক্রম না। আজকের আলোচনার মূল বিষয় মূলত আমাদের পিএইচডি ক্লাব অফ বাংলাদেশের এর গঠন, এটার উৎপত্তি কিভাবে আসলো, আমরা কি করব ভবিষ্যতে, এবং অন্য একটি প্রসঙ্গ যেটি যারা সায়েন্টিস্ট, বিশেষ করে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত যারা সায়েন্টিস্ট, তাদের কি ভূমিকা হতে পারে এই বাংলাদেশ এর বর্তমান অবস্থায়, তাদের কি করণীয় হতে পারে, আমরা এই দুটো বিষয় নিয়েই আলোচনায় অগ্রসর হব। তো প্রথমেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ আসবুল হোসেন ভুইয়ার কাছে প্রশ্ন রাখছি। আপনি কি মনে করেন পিএইচডি ক্লাব অফ বাংলাদেশ এই প্ল্যাটফর্মটি বর্তমান প্রেক্ষাপটে একটি সময় উপযোগী সিদ্ধান্ত? আপনাকে দিয়ে শুরু করব। Thank you, Dr. Pradeep Kumar Roy, and I want to congratulate another scientist, Dr. Mohammad Badruzzaman from Bangabandhu Sheikh Mujibur Rahman Agriculture University. প্রথমে আমি যেটা আসলে বলতে চাচ্ছি, প্রথমে আমি শুভেচ্ছা জানাতে চাচ্ছি আমাদের দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, এবং আমি প্রথমেই যাকে ধন্যবাদ জানাতে চাই, যাদের মস্তিষ্কে, উর্বর মস্তিষ্কে এই জিনিসটা এসেছে যে পিএইচডি ক্লাব অফ বাংলাদেশ এটা করা যায়। এবং আমি অবশ্যই মনে করি পিএইচডি ক্লাব অফ বাংলাদেশ এই প্ল্যাটফর্মটি বাংলাদেশে নতুন এবং এটি অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। এবং কারণ আমরা যারা বিভিন্ন দেশ থেকে মডার্ন নলেজ, অ্যাডভান্স নলেজ যারা আমরা শিখে আসছি,
তারা আসলে আমরা বিচ্ছিন্ন অনেকটা। সেই জন্য এই ধরনের ক্লাবের মাধ্যমে আমরা পরস্পরের সাথে জ্ঞানের আদান প্রদান, আমাদের মতামতের আদান প্রদান এবং আমাদের অন্যান্য দেশ এবং সমাজের প্রতি যে আমাদের বিভিন্ন দায় দায়িত্ব আছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে করতে পারবো বলে আমি মনে করি। এবং এই জন্য আমি মনে করি এটা অত্যন্ত সময়োপযোগী, বিশেষ করে এই যে কোভিড-19 এর সময়, যখন সারা বিশ্ব এই কোভিড-19 কে মোকাবেলায় আসলে হিমশিম খাচ্ছে, আমাদের বিজ্ঞানী সম্প্রদায়, বিভিন্ন উন্নত দেশ, অনুন্নত দেশ, সকল দেশের বিজ্ঞানীরা এই কাজে মহাব্যস্ত। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সায়েন্টিস্ট যারা আছেন, আমরা কি কাজ করছি, আমাদের কি করা উচিত, সেই প্রেক্ষাপটে এই যে পিএইচডি ক্লাব অফ বাংলাদেশ সৃষ্টি হলো, সেটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি। ধন্যবাদ প্রফেসর আজমল। ঠিক একই প্রশ্নই ধারাবাহিকতা আমি একটু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ বদরুজ্জামানকে, যে আপনার দৃষ্টিকোণে কিভাবে এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, কি বলবেন আপনার মতামত? ধন্যবাদ ডক্টর প্রদীপ কুমার রায় এবং আমার সহকর্মী ডক্টর আজমল হোসেন ভূঁইয়া। আজকে আমাকে এই একটা সুন্দর একটা ক্লাব, যেদিন আজকের থেকে আমি মনে করি এটা শুরু হয়ে গেল, এই দিনে আমাকে অতিথি করে নিয়ে আসার জন্য ডক্টর প্রদীপ কুমার রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন জানাই। আমি মনে করি যে এই ক্লাবটা এই বাংলাদেশে এটাই প্রথম। বহু সায়েন্টিস্টরা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, দেশে ডিগ্রি নিয়েছে, কিন্তু এই সুন্দর একটা অর্গানাইজেশন এটা আজ পর্যন্ত কারো মাথায় আসে নাই। এটা আমি মনে করি ডক্টর প্রদীপ কুমার রায় আপনি এটা নিয়ে এসেছেন এই মাথা, এবং আমাদেরকে অর্গানাইজ হওয়ার একটা সুযোগ আমি মনে করি এই ক্লাবের মাধ্যমে আমরা নিজেদেরকে অর্গানাইজ করতে পারবো। এবং ডক্টর আজমল হোসেন ভূঁইয়া একটা কথা বলেছেন যে আমরা ডিগ্রি নিয়ে এসে আমরা প্রত্যেকে স্ক্যাটার্ড হয়ে যাই, বিচ্ছিন্ন হয়ে যাই। আমরা যদি একত্রে অর্গানাইজড হয়ে দেশের ভূমিকা, দেশের ক্রাইসিস মুহূর্তে যদি আমরা অবদান রাখতে পারি, তাহলে আমরা মনে করি যে এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা, এদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী আমরা। কাজে আমাদের একটা মানসিকতা আছে, আমাদের একটা সুচিন্তাবোধ আছে, আমরা এটাকে নিশ্চয়ই কাজে লাগাতে পারি। তো কাজে লাগাতে গেলে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। আমি মনে করি এই প্ল্যাটফর্মটাই হলো পিএইচডি ক্লাব অফ বাংলাদেশ, এটা হতে পারে। এবং এখান থেকেই আমরা সরকারকে সহযোগিতা করতে পারি, এই দুর্যোগ মুহূর্তে সহযোগিতা করতে পারি, এবং এটা সবচেয়ে খুব মনে রাখার মতো একটা ক্লাব হবে। আমি মনে করি যে এটা এমন একটা সময় তৈরি হলো যে সময় নিশ্চয়ই এই পিএইচডি অর্জনকারী এই সায়েন্টিস্টদের প্রয়োজন হবে দেশের এই ক্রাইসিস মুহূর্তে। ধন্যবাদ ডক্টর প্রদীপ কুমার রায়। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান। আসলে এই পিএইচডি ক্লাব প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে একটু পিছনে ফিরে যেতে হবে। প্রায় গত 3 বছর ধরে এটার উপর ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছিল, যে আসলে এটা আমরা কিভাবে করতে পারি, যেটার সঙ্গে আপনারাও জড়িত আছেন ওতপ্রোতভাবে প্রথম থেকেই। তো আনুষ্ঠানিক আত্মপ্রকাশ যদি কিছু বলা যায়, সেটা আজকেও বলা যেতে পারে যে একটা প্রকাশ্যে আমরা কথা বলতেছি এটা নিয়ে। এর আগে যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে করেছি। তো আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে আবারও শেষের দিকে কথা বলার চেষ্টা করব। আমাদের এই পিএইচডি ক্লাব কিভাবে অগ্রসর হবে বা আমাদের করণীয় কি। তো আমাদের এই মুহূর্তে যেহেতু দেশে কোভিড প্যান্ডেমিক চলতেছে, আসলে এই বিষয়টি নিয়ে আমরা একটু বেশি আলোচনা করব। তো এ ব্যাপারে আমি আবার ফিরে যাচ্ছি প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়ার কাছে, যে আপনি কি মনে করেন যে কোভিড-19 যেটা বাংলাদেশের মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে বা এর উত্তরণের উপায় কি? আর আপনি এই যে গবেষণা করতেছেন, পিএইচডি নিয়েছেন, আপনি একজন গবেষক হিসেবে আপনার কি করণীয় আছে বলে আপনি মনে করেন, প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া? থ্যাংক ইউ ডক্টর প্রদীপ কুমার রায়, আপনার খুব সুন্দর প্রশ্নের জন্য। আসলে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়ে।
আপনি প্রশ্ন করেছেন যে কোভিড-19 আমাদের বাংলাদেশের মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে। প্রথমে এই প্রসঙ্গে বলি, আসলে আমাদের দেশে আজকের পরিসংখ্যানও যদি আপনি দেখেন, আজকেও আমাদের এখানে নতুন করে মৃত্যু হয়েছে 29 জন মানুষের, যেটা আমরা খুব বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এবং তাদের স্মরণ করছি। আল্লাহ পাক যেন তাদের পরকালে বেহেশত নসিব করেন। এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,২৮৮ জন। এই নিয়ে বাংলাদেশের মোট আক্রান্ত ১,৫৯,৬৭৯ এবং মৃত্যুর দিক থেকে আমাদের দেশে মৃত্যু হার একটু কম 1.25% এবং এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১,৯৯৭ জনের, যেটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব। আর আপনি বৈশ্বিক পরিস্থিতি অবশ্যই জানেন, বৈশ্বিক পরিস্থিতিতে সারা পৃথিবীতে আজ পর্যন্ত মারা গিয়েছেন ৫,২৯,৪১৮ জন এবং করোনা কেসে আক্রান্ত সারা পৃথিবীতে মোর দেন 1 crore 12,07,036 স্টিল নাও। সো আপনি বুঝতেই পারছেন যে এটা আসলে কতটুকু সারা পৃথিবী ব্যাপী বিস্তৃত হয়েছে এবং খোদ আমেরিকাতেই মারা গিয়েছে ১,৩২,০০০-এরও বেশি মানুষ এবং ব্রাজিল সেকেন্ড পজিশনে আছে, সেটা 63,000 এরও বেশি মানুষ মারা গিয়েছেন। এরপরে আমাদের যে ইউরোপিয়ান কান্ট্রি গুলো আছে, ইটালি, ফ্রান্স, যুক্তরাজ্য ইত্যাদি দেশে মৃত্যু হার খুবই বেশি। তো আপনি প্রশ্ন করেছেন আমাদের জীবনে বাঙালিদের আমাদের বাংলাদেশিদের জীবনে কি প্রভাব ফেলেছে। আসলে কোভিড-19 বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় চেঞ্জ করে দিয়েছে এক কথায় বলতে গেলে। আপনি জানেন যে বাংলাদেশের মানুষ আসলে কয়েকটা শ্রেণীতে বিভক্ত, যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এবং আপনি যদি এই কোভিড-19 এর প্রভাবের কথা বলেন, এই শ্রেণী ভেদে সেটার প্রভাবও কিন্তু ভিন্ন। হয়তো উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছেন তাদের আর্থিক সামর্থ্য এবং পেশাগত সুবিধার জন্য হয়তো অতটা অসুবিধা হয়নি তাদের দৈনন্দিন জীবন যাপনে, কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং যারা নিম্নবিত্ত আছেন তাদের আসলে এই কোভিড-19 তাদের জীবনযাত্রাকে খুব কঠিন করে তুলেছে এবং তাদের দৈনন্দিন যে ব্যয় নির্বাহ, যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশাল একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন সবার জন্য, সব পেশা মানুষের জন্য, সেটা প্রায় মোর দেন 72,750 crores অফ টাকা। সেটা বিশাল একটা টাকা, কিন্তু আসলে যখন বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে গিয়েছে সে টাকার পরিমাণটা আসলে খুব বেশি দেখা যায় না। তো আমাদের এই যে প্রভাব, যে নিম্নবিত্ত এবং যেটা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের জীবনযাত্রার ব্যয়টা নির্বাহ করা খুব কঠিন এই মুহূর্তে, সেটা হলো আমাদের দৈনন্দিন ব্যয় নির্বাহের দিক থেকে। আরেকটা হলো আমাদের বাঙালিদের মধ্যে যেটা ছিল যে স্বাস্থ্য সচেতনতা, সেটা একটু বেড়েছে। কোভিড-19 এর সময় আমরা একটু অসচেতন ভাবেই যেখানে সেখানে কফ থুতু ফেলা, বা আমাদের যখন আমরা মার্কেট বা বাজারে যেতাম সেখানে হয়তো একজনের গা ঘেঁষে আরেকজনের চলাফেরা করা, এই স্বভাবগুলো কিন্তু স্বভাবজাত ভাবেই আমাদের ছিল। তো কোভিড-19 হয়তো আমাদেরকে এই জিনিসগুলো একটু ভালোভাবে ফলো করতে, যে শিষ্টাচার, আমাদের যে কাশি শিষ্টাচার, হাসি শিষ্টাচার এবং মানুষের সাথে যে রাস্তা যখন চলাফেরা করা হবে তখন যে শিষ্টাচার মেনটেন করতে হয় সেটা কিছুটা এসেছে বলে আমি দেখেছি। তারপরে আমাদের যে জিনিসগুলা ব্যবহার করা দরকার, আমাদের যে হাত এবং আমাদের শরীর যে স্টেরিলাইজ করার জন্য, সেটা স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে এখন ব্যাপকভাবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রেণী পেশা নির্বিশেষে এটা স্যানিটাইজার ব্যবহার করছেন, প্রচুর পরিমাণে সাবান ব্যবহার করছেন, যে জীবাণুনাশক সাবান। এবং আমাদের লোকজনের মধ্যে যদিও 100% মাস্ক পরেন না, এখন মাস্ক পরার একটা অভ্যাস সৃষ্টি হয়েছে। তো এই ধরনের এবং ফিজিক্যাল যেটা ডিস্টেন্সিং বা আমরা সোশ্যাল ডিস্টেন্সিং বলি, তো সেই ধরনের জিনিসগুলো আমাদের অভ্যাসের মধ্যে কিছুটা এসেছে। তো সেই এবং আমাদের জীবনযাত্রার যে আসলে বিভিন্ন ধরনের পেশার মানুষ আমাদের এই দেশে বসবাস করেন। তো বিভিন্ন দেশে পেশার মানুষ আসলে এই যে তাদের পণ্য পরিবহন বা যারা ফিল্ড লেভেলে কাজ করেন
তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে গেছে এই কোভিড-19 এর সময়টা। এবং যারা বিভিন্ন ফার্মের সাথে জড়িত, ফার্মের পণ্য এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট বা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন, সেটা খুবই সমস্যা সংকুল এই কোভিড-19 এর সময় হয়েছে। আপনি সেকেন্ড প্রশ্ন করেছেন যে এর থেকে উত্তরণের উপায় কি। আপনি যদি আসলে যদি দেখেন এই যে গ্লোবাল যে প্যান্ডেমিক, সেটা আসলে আমাদের জীবদ্দশায় হয়তো আমরা এই প্রথম দেখছি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, সেই প্রাগৈতিহাসিক যুগে 5000 বছর আগেও আমরা প্লাগ অফ এথেন্স এর কথা শুনি, আমরা প্লাগ অফ সিপ্রিয়ানের কথা শুনি, প্লাগ অফ জাস্টিনিয়ানের কথা শুনি, এবং ব্ল্যাক ডেথের কথা শুনি, এবং আমেরিকান প্লেগ, রাশিয়ান প্লেগ, স্পেনিশ ফ্লু, এইডস, এবং আমাদের এপিডেমিক যে ইবোলা এপিডেমিক, জিকা ভাইরাস এবং এইডস এপিডেমিক, সেগুলোর কথা আমরা জানি, এবং সর্বশেষ সংযোজন হলো করোনা এপিডেমিক। তো এটা আসলে নতুন নয়। প্রকৃতির মধ্যে যেটা দেখা যাচ্ছে, আমাদের ইতিহাস ঘেটে যেটা দেখি, সেটা হলো প্রতি 80-100 বছর বা 200 বছর বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রকৃতিতে এই ধরনের আসলে মহামারী আসে। সেটা কি জন্য আসে, সেটা আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন জন ব্যাখ্যা করেন, বিভিন্ন সায়েন্টিস্ট। সেটা আসলে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়, সেটা প্রকৃতি এবং আমাদের সৃষ্টিকর্তাই খুব ভালো জানেন। তো এ থেকে যেটা উত্তরণের আপনি উপায় জিজ্ঞেস করেছেন যে কোভিড-19 থেকে বাংলাদেশের মানুষ বা আমাদের বৈশ্বিক মানুষের, পৃথিবীর মানুষের উত্তরণের উপায়টা কি। আসলে এর থেকে উত্তরণের উপায় যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে হলো আমাদের অবশ্যই আমরা যেটা জানি যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণু যখন আমাদের আক্রমণ করে, তখন এর থেকে উত্তরণের উপায় হলো এর প্রতিষেধক আবিষ্কার করা এবং এর ভ্যাকসিন তৈরি করা। যেটা আমার ভ্যাকসিন তৈরি বর্তমানে পৃথিবীতে অনেকগুলো দেশ ভ্যাকসিন ট্রায়াল পর্যায়ে আছে, এবং আমরা খুব আশাবাদী যে আমাদের দেশেও আপনি জানেন একটা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক, সেটা ভ্যাকসিন আবিষ্কার উনি করেছেন এবং ট্রায়াল পর্যায়ে, ওনার নাম হলো ডক্টর আসিফ মাহমুদ। উনি গ্লোব বায়োটেকের কর্ণধার, এবং একটা আশার কথা হলো প্রথম বাংলাদেশি হিসেবে উনি একটা ভ্যাকসিন আবিষ্কার করেছেন, যেটা যদিও এখনো ব্যবহার উপযোগী নয়। আসলে এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছেন আর আবিষ্কার হয়েছে, এটা অনেক পার্থক্য। আমরা বলতে পারি যে ভ্যাকসিন আবিষ্কারের জন্য আমাদের দেশে একটা বায়োটেক কোম্পানি কাজ শুরু করেছে। হ্যাঁ, রাইট। এটা ভ্যাকসিন আবিষ্কারের ব্যাপারটা অনেক, এটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। আমরা চাইলেই কোনো ভ্যাকসিন তৈরি করতে পারি না। জি। তো আপনার বক্তব্যে যেটা বোঝা গেল যে আসলে এই কোভিড আমাদের সামাজিক যে আমাদের দৈনন্দিন কাজকর্ম, সেটাকে একেবারেই পাল্টে দিয়েছে। জি। যদি আমি বলি, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো যাওয়া পর্যন্ত সবখানেই আমরা একটা বিশাল পরিবর্তন দেখতেছি। তা আপনার কাছে আমি আবার ফিরে আসবো। আমি আবার যাচ্ছি ডক্টর মোহাম্মদ বদরুজ্জামানের কাছে। আসলে ঠিক একই প্রশ্নই আপনার কাছে করব। উনি প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া আসলে অনেক কিছু বলে ফেলছে। এটা কি প্রভাব ফেলছে না ফেলছে, আপনার কাছে আমি জানতে চাই যে আসলে আমরা গোটা বিশ্ব নিয়ে আপাতত চিন্তা করতেছি না, আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই যে প্যান্ডেমিক শুরু হয়েছে, এটাতে আমরা কিভাবে আমরা উত্তরণ হতে পারি। তার মানে এটাকে এই কোভিড-19 থেকে এর উত্তরণের উপায় কি, আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান? ধন্যবাদ ডক্টর প্রদীপ কুমার রায়, সুন্দর কোশ্চেন করার জন্য আমাকে। আসলে প্রথমে বলতে হয় যে উত্তরণের আগে আমি কিছু এটার যে প্রথম সংক্রমণটা তৈরি হলো তার কিছুটা আমি তুলে ধরি, তারপর আমি উত্তরণের কথাটা বলি। তারপরে সরকার আস্তে আস্তে 16 তারিখ, তারপরে 26 তারিখ, 17 তারিখ থেকে আপনার স্কুল কলেজ বন্ধ করে দিয়ে দেয়, এবং 26 তারিখ থেকে লকডাউন শুরু করে 26শে মার্চ। লকডাউন শুরু করার পরে দেখা গেছে যে প্রথম দিক দিয়ে মানুষ ভালোই সাড়া দিচ্ছিল, কিন্তু আস্তে আস্তে লকডাউন প্রয়োজনের কারণে বাইরে যেতে হয়, কাজ করতে হয়। একটা পর্যায়ে দেখা গেছে যে এটা অনেকটাই শিথিল হয়ে আসছে। সরকার পক্ষ থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছে,
কথা বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলতেছে, আপনার টেলিভিশন, বিভিন্ন জায়গা এর অসুবিধাগুলো তুলে ধরা হচ্ছে, তারপরেও মানুষ বের হচ্ছে, মানুষ কথা শুনতেছে না। আপনি জানেন যে আমাদের দেশে আসলে আমরা অনেকটাই, এটা বলতে আমার দ্বিধা নাই, যে আমাদের দেশে আমরা মানে রুটিন মাফিক চলার অভ্যাসটা আমাদের খুব কম। সেটা হয়তো আমাদের সামাজিক অবস্থার কারণে হতে পারে। যেমন আপনি যদি বলেন যে একটা পেশেন্ট যখন ধরা পড়ে যে সে করোনা পজিটিভ, তখন দেখেন কয়েকটা মানুষ, আমরা আমরা থাকি হলো মানে সবাই বাস করি একত্রে, আইসোলেট বা আইসোলেট বলতে কয়টা ফ্যামিলি আছে, কত পার্সেন্ট ফ্যামিলির আছে যে আমরা আইসোলেট, টয়লেট আছে, বাথরুম আছে, আপনার বেডরুম আছে। আসলে এটা ডিফিকাল্ট আমাদের জন্য। সেটা আমাদের দেশের জন্য একটা বড় প্রবলেম। আসলে আমাদের জনসংখ্যা বড় অনেক বেশি প্রবলেম, আছে। আমাদের জনসংখ্যা খুবই বেশি, সেই তুলনা আমাদের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি আর কি। যার কারণে আমাদের সামাজিক ভাবেও আমাদের অনেকটা এটা মেনটেন করা কঠিন। তারপরেও মানুষ এখন আস্তে আস্তে অনেক সাড়া দিচ্ছে। যারা শিক্ষিত মানুষ, যারা এই খুবই সচেতন, তারা বাইরে গেলে মাস্ক পরতেছে, হ্যান্ড গ্লাভস পরতেছে এবং স্যানিটাইজার ইউজ করতেছে। কিন্তু কিছু মানুষ আছে যারা, যাদের খাবারটা নির্ভর করে প্রতিদিনের উপর, যে আজকে না বের হলে সে আগামীকাল কি খাবে সেই টাকাটা তার নাই। সে তখন করোনা ভয় করে না, করোনা ভয়ের চিন্তাও করে না। সে তখন চিন্তা করে আমি কিভাবে বেঁচে থাকবো। এই মানুষটাকে আপনি কিভাবে সচেতন করবেন? সচেতন করতে গেলে নিশ্চয়ই তাকে একটা সাপোর্ট দিতে হবে, তাকে তার যে ইনকামটা সেটার জন্য তাকে সাপোর্ট দিতে হবে। তাহলেই না আস্তে 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 মানুষ একটা পর্যায়ে বুঝবে। এখন থেকে এই করোনা থেকে রেহাই পাওয়ার উত্তরণের যদি প্রশ্ন করেন, সেই জায়গায় আমি বলবো যে উত্তরণের এটা লং টাইমের ব্যাপার। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা টোটালটাই আমাদের আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সরকার থেকে অনেক চেষ্টা করতেছে, নার্স, ডাক্তার এবং পুলিশ প্রশাসন সবাইকে প্রণোদনা দিচ্ছে, অনেক উৎসাহিত করতেছে যে তাদের কিভাবে এই সেবাটা আরো মানবিক করে তুলতে পারে। আমি মনে করি যে এখানে বাংলাদেশে অনেক অনেক শিল্পপতি আছে, তারা এই জায়গায় আগায় আসতে পারে। প্রত্যেকে এলাকায় একটা সাপোর্ট দিতে পারে। তারা এই যারা ফ্লোটিং লোকজন আছে তাদেরকে খাবারের ব্যবস্থা করতে পারে, তাদেরকে সাহায্য করতে পারে, কাজের ভিতর ইনভলভ করতে পারে। এবং আরেকটা আমি মনে করি সরকার থেকে যদি প্রত্যেকটা হসপিটালে, সরকারি হসপিটাল এবং বেসরকারি হসপিটাল, এই দুটাকেই চিকিৎসার আওতায় আনতে হবে। যদি আনতে পারে তাহলে মানুষ অতি সহজেই, তারা শহরে আসার প্রয়োজন হবে না। তার যে ডিস্ট্রিক্ট লেভেলে যে হসপিটাল আছে বা উপজেলা লেভেলে যে হসপিটাল আছে, সেখান থেকে সে সিমটোমেটিক যে প্রবলেমগুলো, করোনা হইলেই যে সবাই মারা যায় নট দ্যাট, 75% পিপল ক্যান স্টে ইন হিজ অর হার হাউস। অর্থাৎ 25% লোকের হয়তো প্রয়োজন হতে পারে, আর বাকি 70% মানুষ এমনিতেই ভালো হয়ে যায় ঘরে বসে থেকে। আর যাদের প্রয়োজন হয় তারা হয়তো হসপিটালে আসার প্রয়োজন হতে পারে। এবং সেই ক্ষেত্রে যদি 64টা ডিস্ট্রিক্টে এটা ভাগ করে দেওয়া যায় তাহলে অনেকটাই লোড কমবে। এবং প্রাইভেট হসপিটাল যেগুলো আছে তারা যদি সবগুলাই এর আওতা নিয়ে আসা যায় সরকারের পক্ষ থেকে, তাহলে হয়তো আমার মনে হয় অনেকটাই এদেরকে সেবা দেওয়া, এই পেশেন্টগুলোকে সেবা দেওয়া আমার মনে হয় সহজ হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। ধন্যবাদ ডক্টর প্রদীপ। হ্যাঁ, আসলে আপনি যেটা বলতে যাচ্ছেন যে ইনকাম জেনারেটিং যেটা ক্যাশ ফ্লো, মানুষের অর্থনৈতিক অবস্থাটাকে সচল রাখতে হবে। তো বা এটা অবশ্যই এটা অর্থনৈতিক, এটা প্যারালাল যেতে হবে। আদারওয়াইজ আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের অর্থনৈতিক অবস্থা এত ক্ষতির দিকে কোনোদিনই পড়ে নাই। এটা হলো এমন অবস্থায় চলে গেছে, এটা শুধু বাংলাদেশে বললে হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টার পরে, দীর্ঘদিন চেষ্টা করার পরে আমরা অর্থনৈতিক একটা লেভেল পর্যন্ত চলে গিয়েছি। এবং এটাকে ধরে রাখতে হলে আপনার করোনাকেও প্রতিরোধ করতে হবে, এটাকে একটা স্বাস্থ্যের আওতায় নিয়ে কন্ট্রোলের আওতায় নিয়ে আসতে হবে, পাশাপাশি অর্থনৈতিক চাকাটাও ঠিক রাখতে হবে। আদারওয়াইজ কিছু লোক আছে যারা চাকরি হারাবে, যারা চলে চাকরি হারানোর কারণে সামাজিক অস্থিরতা তৈরি হবে। আপনি যদি খাবারই না পান করোনা দেখে তখন ভয় কি পাবেন? কাজেই দুইটা প্যারালালে ধরে রাখতে হবে, আদারওয়াইজ এটা আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমার দৃষ্টিতে তাই মনে হয়। এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী ব্যাপী। আপনি উন্নত দেশগুলো দেখেন, তাদের অনেক লক্ষ লক্ষ লোক চাকরি হারাচ্ছে।
কিন্তু আমাদের দেশে আস্তে 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 সবগুলোই সরকার চেষ্টা করতেছে, প্রচন্ড চেষ্টা করতেছে যে দুইটাই প্যারালালি স্বাস্থ্য খাতকেও ঠিক রাখার পাশাপাশি শিল্পকেও, অর্থনৈতিক অবস্থাটাকেও ঠিক রাখা। না হলে দুইটা যখন একসাথে চাপ দিবে তখন আমাদের এটা কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট হবে। আপনি জানেন যে আমাদের অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ আছে, যেমন এখন বন্যার সাথে ফাইট করতে হচ্ছে একটা, অনেকগুলা ডিস্ট্রিক্ট উত্তরাঞ্চল বিশেষ করে, তারপরে কিছুদিন আগে গেল আপনার ঘূর্ণিঝড়। এভাবে একটার পর একটা আমাদের ফাইট করতেই হয়। পাশাপাশি এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ আমি মনে করি। এখানেও আমাদের খুব অর্থনৈতিক চাকা ঠিক রেখে দুইটাই প্যারালালি আমাদের আগাইতে হবে। ধন্যবাদ ডক্টর। যেমন আসলে ডক্টর প্রদীপ কুমার রয় একটু যোগ করতে চাচ্ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, বলেন। একটু যোগ করতে চাচ্ছিলাম যে আসলে উত্তরণের উপায় আমি বলতেছিলাম, তো আমি একটু এটার সাথে যোগ করি। মূল কথায় আসলে আসার আগে আপনি চলে গিয়েছিলেন অন্যদিকে। তো যেটা উত্তরণের জন্য আসলে যেহেতু আমাদের এখনো মানে আমাদের যদি আমরা হিস্ট্রিটা একটু দেখি যে বাংলাদেশে মার্চ মাসের 8 তারিখ যে আমাদের প্রথম আইডিসিআর থেকে 3 জনকে করোনা রোগী বলে শনাক্ত করা হলো। আর আমাদের যদি আমরা বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে তাকাই, যে চায়নাতে যে হুবই প্রদেশের মধ্যে যখন প্রথম 17 নভেম্বর কিন্তু প্রথম এই করোনা রোগী পাওয়া গিয়েছিল। যদিও চায়না গভর্নমেন্ট প্রায় 1 মাস যাবত এটা কিন্তু প্রকাশ হতে দেয়, এবং পরবর্তীতে ডিসেম্বরের 20 তারিখে ওরা প্রকাশ করে যে এর মধ্যে ওদের ভিতরে অনেক ঘটনা ঘটে গিয়েছিল। যে ডক্টর বলেছিলেন যে করোনা ভাইরাস খুব মারাত্মক, সে ডক্টরকে পরবর্তীতে পুলিশ নানাভাবে জিজ্ঞাসা করেছে, নানাভাবে হেনস্থা করেছে। যাই হোক, সেটা হলো আগের কাহিনী। তো এগুলো বলার একটু প্রেক্ষাপট হলো আসলে আমাদের সামনে সুযোগ ছিল যে করোনা ভাইরাস যাতে আমাদের দেশে প্রবেশ না করে সে ব্যবস্থাটা নেওয়ার। তো সেই ক্ষেত্রে যে আপনি যদি অফিসিয়ালি ডিক্লেয়ার ডেট থেকেও ধরেন, চায়না ডিসেম্বরের 20 তারিখ ডিক্লেয়ার করেছে, এরপরেও প্রায় 3 মাস সময় আমরা পেয়েছি প্রিপারেশন নেওয়ার জন্য। 3 মাসের মধ্যে দেখা গেছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে সকল আমাদের কর্তা ব্যক্তিরা আছেন, ওনারা হয়তো সঠিক প্রিপারেশনটা আমার মনে হয় নিতে ব্যর্থ হয়েছে। কারণ আমরা যদি দেখি যে আমাদের দেশের যে আপনার যে এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল 3টা, আমাদের স্থলবন্দর গুলো আছে, যদি ধরেন আমাদের এই যে 5টা স্থলবন্দর, বেনাপোল থেকে শুরু করে ভোমরা, বুড়িমারি, আখাউড়া, নাকুগা, এবং আমাদের যদি আপনি সমুদ্র বন্দর দেখেন যে চিটাগাং সমুদ্র বন্দর, মংলা এবং পায়রা, এগুলাতে যে লোকগুলা প্রথমে যে ইনফেক্টেড কান্ট্রি গুলা থেকে আসতেছিল, তাদেরকে যদি আমরা সঠিকভাবে আইসোলেশনে নিয়ে যেতে পারতাম, তাদেরকে যদি আমরা কোয়ারেন্টাইন মেনটেন করাতে পারতাম, তাহলে কিন্তু ওই যে করোনা ভাইরাস বাংলাদেশে আমার মনে হয় ওইভাবে ছড়াতো না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি, আমাদের গর্ব, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, ওনার সুযোগ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও এবং ওনার সদিচ্ছ থাকা সত্ত্বেও ওনার যে সংশ্লিষ্ট মিনিস্ট্রি, ওনার নির্দেশনাগুলা হয়তো প্রপারলি ইমপ্লিমেন্ট করতে আমার মনে হয় ব্যর্থ হয়েছেন, যার জন্য করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। তো এখন কথা হলো এই যে তারপরে আপনি মাঝখানের কথা যদি চিন্তা করেন যে যখন সরকার এই যে 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করার পরে আপনি এপ্রিল মের 30 তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ছিল। সেই সাধারণ ছুটির সময় অনেকগুলো ঘটনা ঘটেছে, আপনি খেয়াল করেন। ওখানে আপনার এই যে গার্মেন্টস খুলে দেওয়া হলো হঠাৎ করে এপ্রিলের 5 তারিখে। তারপরে আমি এখানে একটা ইন্টারাপ্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে কোভিড প্যান্ডেমিকে আমাদের দেশের যে অবস্থা, বিভিন্ন কারণে হয়েছে, আমাদের অদক্ষতা, যাই বলেন, আমরা এই ধরনের প্যান্ডেমিক সঙ্গে পরিচিত ছিলাম না। আমার কথা হচ্ছে যে আমরা এখন কিভাবে এটা উত্তরণ করতে হবে, আমাদের ফোকাসিং পয়েন্টটা এখানে। যে রাইট, আমি এই পয়েন্টে আসতেছিলাম। এখন যেহেতু যে কোনো ভাবে হোক আমাদের এখানে আসলে এখন কমিউনিটি ট্রান্সমিশনটা হয়ে গেছে, যেটা আমরা ভয় পাচ্ছিলাম কমিউনিটি ট্রান্সমিশন হবে কিনা, এখন আসলে হয়ে গেছে। আমাদের যেভাবে প্রতিদিন আমাদের মানে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং এটা ভালো একটা জিনিস যে আমাদের সরকার যেটা করেছে যে প্রথমে তো শুধু আইডিসিআর থেকে টেস্ট করানো হতো, বর্তমানে পরীক্ষাগারের সংখ্যা 71-এ উন্নীত করা হয়েছে। তো আমি যেটা মনে করি
আমাদের এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপটা হলো যে বর্তমানে আসলে এটা কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, যার জন্য আমাদের করোনাটা ছড়িয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। এখন আপনি যদি ঠিক মতো টেস্ট না করেন, অবশ্যই আপনাকে টেস্টের সংখ্যা বাড়াইতে হবে, সেটা আরটিপিসিআর হোক বা র্যাপিড কিট টেস্টিং হোক। আপনি যে কোনো ভাবে হোক আপনি মেজর একটা অংশকে টেস্টের আওতায় আনতে হবে। এই জন্য আমরা মনে করি সরকারকে অবশ্যই এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত যে বেসরকারি যে হাসপাতালগুলো আছে বা সরকারি সকল হাসপাতালগুলোকে এই কোভিড-19 টেস্টের জন্য অনুমোদন দেওয়া যায় কিনা, সেটা ওনারা চিন্তা করতে পারেন। আমার মনে হয় এই টেস্টিংটা খুব জরুরি। এবং আমাদের আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হলো যে কোয়ারেন্টাইন ঠিকমতো আমাদের সাধারণ মানুষ, এই যে এতগুলো টাকা প্রণোদনা দেওয়ার পরেও, যে ৭২,৭৫০ কোটি টাকা, সেই টাকাটা দেওয়ার পরেও কিন্তু এই সাধারণ লোকজন কিন্তু নানা অজুহাতে রাস্তায় বের হয়েছে, এবং ওরা আইসোলেশন বলেন, ওরা লকডাউন কিছুই। আমার পূর্ববর্তী বক্তা ডক্টর বদরুজ্জামান যেটা বলেছেন, আসলে আমাদের সাধারণ মানুষ খুব অসচেতন, ওনারা এই সুযোগটা নিতে ব্যর্থ হয়েছে। সরকার যে ভালো পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোর সুযোগটা সাধারণ মানুষ হয়তো আসলে ভাইরাস কি সেটাই জানেন না, কারণ এটা একটা আণুবীক্ষণিক জিনিস। আবার আমাদের শিক্ষিত সমাজের মধ্যেও যারা আমাদের আছেন, ওনারাও অনেক সময় নানা কাজে বের হইতে হয়। সাধারণ মানুষের উদাসীনতা এবং আমাদের কর্মচাঞ্চল্যের প্রবাহ যেটা ঠিক রাখা, সেই ধরনের প্রবলেম থেকেই মানে এই ধরনের ট্রান্সমিশনটা হয়েছে। তো এখন যেটা করতে হবে আমাদের যে লকডাউন, আমার আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকারের উচিত অতি দ্রুত যে পুরো দেশকে লকডাউন করে ফেলা, এবং যে বিশেষ করে যদি পুরো দেশ সম্ভব নাও হয়, যে ডিস্ট্রিক্ট গুলা বেশি মাত্রায় ইনফেক্টেড তাদেরকে পুরোপুরি লকডাউন করে ফেলা। এবং বিশেষ করে আমরা যেরকম কারফিউর মধ্যে দেখেছি, সে যদি প্রয়োজন হয় সেরকমও জারি করা যেতে পারে, কারণ আমাদের মানুষ যেহেতু অসচেতন। মানুষকে ঘরে রাখতে হবে, আইসোলেশনে রাখতে হবে, মানুষকে কোয়ারেন্টাইন মেনে চলতে বাধ্য করতে হবে, এবং সাথে সাথে আমাদেরকে অন্যান্য যে কাজগুলো আমরা করতে হবে, সেটা মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, এবং আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সিং সেটা করতেই হবে আমাদের। ডক্টর মোহাম্মদ আজমল হোসেন ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। আসলে আমরা এখন পর্যন্ত যে আলাপগুলো করতেছি সেটা শুধু আসলে কি হচ্ছে না হচ্ছে আমরা সঠিকভাবে দিক নির্দেশনামূলক কিছু বলতে পারছি। যেমন যেগুলো আমরা এখন পর্যন্ত করলাম, আমরা সায়েন্টিস্ট হিসাবে যারা আমরা উচ্চ শিক্ষিত, তাদের ভূমিকা নিয়ে কিন্তু আমরা কোনো আলোচনা করতে পারলাম না এখন পর্যন্ত। শুধু করতেছে গভর্নমেন্টের কি করা উচিত, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো আমার মনে হয় যে এই আলোচনাটাকে, যে আমরা যারা সায়েন্টিস্ট, যারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছি এবং গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি, এদের কি ভূমিকাটা হওয়া উচিত, এইটা নিয়ে আমরা কিছু আমি 5 মিনিটের জন্য ব্রেকে যাচ্ছি। ব্রেকের পর আবার আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব, যে আমরা যারা সায়েন্টিস্ট আছি তাদের ভূমিকাটা কি। গভর্নমেন্ট তার ভূমিকা করতেছে, দেশের জনগণ তাদের কাজ করতেছে, প্রশাসন কাজ করতেছে, সবাই সবার মতো কাজ করতেছে। আমরা যারা সায়েন্টিস্ট, যারা বাংলাদেশে সর্বোচ্চ ডিগ্রিধারী, যারা আমরা পিএইচডি ডিগ্রি, তাদের ভূমিকাটা কি, এই কোভিড প্যান্ডেমিক আমাদের ভূমিকাটা কি, এটা নিয়ে আমরা আলোচনায় আসবো দ্বিতীয় স্টেপে। আমি 5 মিনিটের জন্য ব্রেকে যাচ্ছি, আবার আমরা ফিরে আসবো। ধন্যবাদ, ফিরে আসবো। থ্যাংক ইউ।